দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে দুর্নীতি দমনে প্রতিরোধে অগ্রগতি কতটা হয়েছে। দর্শক, এই বিষয়ে আলোচনা করতে আমাদের দুজন অতিথি আমাদের সাথে আছেন স্টুডিওতে। আমার সাথে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তিনি পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এবং আমার সাথে আছেন অধ্যাপক নুরুল হুদা সাকিব, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে এবং ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটি ছোট প্রতিবেদন দেখে আসি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার যখন শপথ নেয় প্রায় এক বছর আগে, তখন বাংলাদেশ ছিল এক ভয়াবহ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে। এই পরিস্থিতির পেছনে মুখ্য কারণ ছিল মোটা দাগে তিনটি: গণতন্ত্রহীনতা, মানবাধিকার ও ব্যাপক দুর্নীতি। প্রধান উপদেষ্টা হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে অধ্যাপক ইউনূস দুর্নীতিকে জাতির প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে বলেছিলেন তিনি বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশগুলোর একটিতে পরিণত করতে চান, আর সে লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে দেশ। তবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। শুধু রাজনীতিবিদরা চাইলেই এটি নির্মূল করা সম্ভব নয়। দুর্নীতি দমন করতে হলে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিকভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে স্কুলিংয়ের মাধ্যমে এমন মূল্যবোধ গড়ে তুলতে হবে যেন তারা সেবা গ্রহণের সময় ঘুষ বা দুর্নীতির সঙ্গে আপোষ না করে। বিশেষজ্ঞদের মতে দুর্নীতি দমনে শুধু আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং শিক্ষা, সামাজিক নৈতিকতা এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিবর্তন আনাই জরুরি। প্রথমে যে বিষয়টি বলতে হয় আর কি, আসলে এক বছরের সরকারে যদি পিছন ফিরে তাকাই, অবশ্যই এক ধরনের মানে বড় আকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। কিন্তু গণ অভ্যুত্থানের একটা বড় কারণ ছিল জনরোষ একটা তৈরি হয়েছিল, তার অনেকগুলো বিষয়ের মধ্যে দুর্নীতি একটা বড় বিষয়। এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পরে দুর্নীতির যে বিভিন্ন আমরা তথ্য বলি, সংবাদ বলি, অনুমান বলি, বা আমরা এক ধরনের ফিল করতে পারছিলাম, সেগুলো আরও প্রকটভাবে আমাদের সামনে উঠে এসছে এবং আরও বেশি বড় আকারের সত্য হিসেবে বের হয়ে এসছে। এবং সেই দিক থেকে বিচার করলে আগের প্রায় ১.৫ দশকের যেই সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতির বিষয়গুলো এসছে, ফলে এইটা একটা বড় জায়গা ছিল। এবং এখন যেই আলোচনা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কি, এই সরকার কি করবেন, কি দায়িত্ব পালন করে যাবেন, তার ভিতরে যে তিনটি বিষয় আছে, ওখানে বিচার যে বিষয়টি আছে, বিচারটি শুধু হত্যাকাণ্ডের বিষয়ই আমি মনে করি না। আমি একটু বড় আকারে যদি দেখি যে দুর্নীতির বিষয়গুলোতেও যে অগ্রগতি একটা বড় বিষয়, এবং অবশ্যই সংস্কারের বিষয়ে অনেক আলোচনা হচ্ছে। সেখানেও দুর্নীতি দমন কমিশন, প্রধান 6টি কমিশনের প্রধান বলছে এই জন্য কারণ ওইটা প্রথমে করা হয়েছিল যতগুলো কমিশন হয়েছে তার ভিতরে। তো ঐকমত্য কমিশনেরও যেই সদস্য নিয়ে গঠিত হয়েছিল, এই 6 কমিশনকে নিয়ে হয়েছিল। তো আমি ধরে নেওয়ার কিছু না, আসলে আমি বিশ্বাস করি যে দুর্নীতি দমন কমিশন একটা বড় জায়গার হওয়ার কথা ছিল, যদিও ঐকমত্য কমিশন অত বড় আকারে প্রকাশ্য আলোচনার ভিতরে এটা আমরা দেখিনি রাজনৈতিক দলের সাথে। আপনি যদি এক বছরের দিকে পিছন ফিরে তাকান এই অন্তর্বর্তীকালীন সরকারের, এবং আপনারা সম্প্রতি একটি রিপোর্টও করেছেন এই বিষয়ে, পর্যালোচনা করেছেন, আপনার কি মনে হয়েছে কোন কোন জায়গাগুলোতে আপনি ভালো অগ্রগতি দেখছেন? আমরা ইন্ডিকেশনে যেটা বুঝি, যেহেতু আমাদের রিজার্ভটা এখন কিছুটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে, এবং শুধু তাই না, আমাদের ফরেন এক্সচেঞ্জ রেটও কিছুটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে। সো আমরা এটা বলতেই পারি যে বাংলাদেশ থেকে ব্যাপক হারে যে অর্থ পাচার হতো সেটার কিছুটা লাগাম টেনে ধরা গেছে গত এক বছরে। শুধু তাই না, আপনি ধরেন ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর পরিমাণে অর্থ
লোপাটের যে প্রসেসটা ছিল সেটাও কিছুটা হয়তো বা লাগাম টানে ধরা গেছে। এর বাইরে আপনি যদি বলেন যে বিচারের অংশটাতে, তো এমনি দুর্নীতির যে কোনো বিচার আপনি প্রক্রিয়াগতভাবে একটু লম্বা প্রক্রিয়া, বেশ কিছু মামলা হয়েছে, বেশ কিছু লোককে গ্রেপ্তারও করা হয়েছে। এই মামলার অংশ হিসাবে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে যেই বড় পরিমাণ অর্থ যাদের ব্যাপারে আমরা জানি, যেমন যুক্তরাজ্যের বাজারে যে বড় পরিমাণ ইনভেস্টমেন্ট আমাদের যারা অর্থ আমাদের দেশ থেকে নিয়ে গেছেন, তাদের মধ্যে 2-3 জনের সম্পদের ব্যাপারে এক ধরনের ফ্রিজ অর্ডার ইস্যু করা হয়েছে। সো এটাকে একটা বড় অগ্রগতি বলতে পারেন, কিন্তু আপনি টাকাটা সেখান থেকে ফেরত আনা ওই প্রক্রিয়াগুলো এখনও চলছে। এখনও আমরা দেখতে পাচ্ছি এই উদ্যোগগুলো আছে, কিন্তু এটার বিপরীতেও কিছু চেহারা আছে। সেটা হচ্ছে যে আমরা কি দুর্নীতি বন্ধ করার জন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো বন্ধ করতে পেরেছি? মানে আপনি প্রতিরোধের কথা বলছেন। প্রতিরোধের একটা হলো মানে আগে যা হয়েছে সেটার আমি সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া, আইনানুগ ব্যবস্থা নেওয়া, সেটা দেখা, প্রতিরোধের জায়গাগুলোতে আমরা কি সেটা করতে পেরেছি? আমার মনে হয় না। আপনি যদি দেখেন ঐক্যমত কমিশনের একটা বড় জায়গা ছিল জনপ্রশাসন সংস্কারের অংশটা ছিল, এই 6টার একটা রিপোর্ট। জনপ্রশাসনের পুরো আলোচনাটি এই ঐক্যমত কমিশনের আলোচনা থেকে পুরোপুরি রূপে বাইরে রেখে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত বাইরে রেখে দেওয়া হয়েছে। এখন তারা হঠাৎ করে কমিশনের আলোচনা কিছুটা গুছিয়ে আনার পর এখন তারা বলছেন যে কিছু কিছু জিনিস চুজ অ্যান্ড পিক করছেন। আর আরেকটা জিনিস আপনি বলছেন যে দুর্নীতির আলোচনাটা খুব বেশি আকারে আসে নাই। মজার বিষয় হচ্ছে দুর্নীতি দমন সংস্কার কমিশনের যে আলোচনা, যে সুপারিশ ছিল 47টি সুপারিশ, 2 বা 3টি সুপারিশ ছাড়া বাকি সব সুপারিশ সবগুলো রাজনৈতিক দল বিনা বাক্যে মেনে নিয়েছে, যে কারণে এই আলোচনাটা হয় নাই। এই বিষয়টা আমি ঠিক স্পষ্ট না, মানে ওই যেহেতু মানে যেই এক্সেল শিটের বিষয়টি আছে, এক্সেল শিটের যেহেতু প্রকাশ্যে আসেনি জনগণ হিসেবে, আপনারা হয়তো বিশেষভাবে এটাকে দেখতে পেয়েছেন, ফলে কনফিডেন্টলি বলতে পারছেন যে 2-3টি ছাড়া সবাই একমত হয়েছেন। না, আমি উদাহরণ দেই তাহলে বুঝতে সুবিধা হবে কোন 3টির ব্যাপারে তারা একমত হয় না। একটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের স্ট্যাটুটরি মানে তার সাংবিধানিকভাবে তার কোনো রিকগনিশন থাকবে কিনা, সে কি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাকে রিকগনাইজ করা হবে, নির্বাচন কমিশনের মতো সে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করবে কিনা। এখন এই জায়গায় তাকে বলা হয়েছে যে তাকে যেন একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়। এখন আমাদের যে দুর্নীতি দমন কমিশন তার যে সাংবিধানিক স্বীকৃতি বলে কিছু নাই। আমাদের সংবিধানে বলা আছে যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু যেই প্রতিষ্ঠানটি দুর্নীতি দমন করবে তার আসলে সাংবিধানিক ভিত্তি বা স্বাধীনতার প্রশ্নে এই বিষয়টিতে এখনো রাজনৈতিক দলগুলো একমত না। দ্বিতীয় যে বিষয়টির ব্যাপারে তাদের আপত্তি সেটাই হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের যে কমিশন গঠিত হবে, সেই কমিশনের প্রধান এবং কমিশন কিভাবে গঠিত হবে, এটি কি গঠন প্রক্রিয়াটি কি হবে, এটির বিষয়ে তারা পুরোপুরি সুপারিশ ছিল, সেই সুপারিশ সব রাজনৈতিক দল মেনে নেয়, কিছু কিছু রাজনৈতিক দল মেনেছে। আরেকটি বিষয় হচ্ছে যে একটি মানে আমাদের যে সিএজি এবং যেসব বিষয় অ্যাটর্নি জেনারেল অফিস এটি, এবং হচ্ছে যে আমাদের যে আইনগত যে আমাদের আয়কর আইনে আপনি নতুন যে আয়কর আইন হয়েছে সেটিতে বলা আছে যে আপনি কোনো মানে কারো বিরুদ্ধে অভিযোগ আসলেই আপনি তথ্য চাইলো, দুদক তথ্য চাইলো এনবিআর এর কাছ থেকে, এনবিআর সেটি দিতে বাধ্য না। অথচ এটা কিন্তু আগের আয়কর আইনে অবারিত ছিল। তার মানে হচ্ছে কি আপনি কোর্ট থেকে অর্ডার আনতে হবে, দেন আপনাকে সেই তথ্য দেওয়া হবে। এখন আপনি যদি তথ্য না পান তার বিরুদ্ধে আপনি প্রাইমা ফেসি অভিযোগই তো প্রতিষ্ঠিত করতে পারবেন। হ্যাঁ, এটা ডিবেটটা হলো যে প্রাইভেসির সাথে এই জায়গাটার বিষয়। এখন এই 3টা ইস্যু ছাড়া আসলে বাকি সব যতগুলো প্রস্তাব, মানে টোটাল 47টি প্রস্তাব তারা দিয়েছিলেন, সবগুলো প্রস্তাবের ব্যাপারে তারা কতটুকু বাস্তবায়ন পরে হবে সেটা পরের আলোচনা। তারা এগ্রি করেছেন এখন পর্যন্ত বিষয়টা। আমি এই পর্যায়ে একটু অধ্যাপক সাকিব আপনার কাছ থেকে জানতে চাই, আপনারাও তো একাডেমিক ভাবে এবং এই বিষয়গুলোকে ভালো দেখেন, অগ্রগতিগুলোকেও দেখছেন, কমিশনের রিপোর্টকেও আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে আপনি ভালোভাবে দেখেছেন। তো সেই প্রেক্ষিতে আপনারও যদি আমি একটা প্রথম প্রতিক্রিয়া, আপনার অবজারভেশন, আপনার বিশ্লেষণ জানতে চাই যে 1 বছরে আপনি কিভাবে দেখেন। যে 6টা কমিটির কথা বলা হলো, তখন দুদক সংস্কার কমিটি একটা করা হয়েছে, দুদক সংস্কার কমিশন একটা করা হয়েছে, এবং ওই
সংস্কার কমিশন 47টা সুপারিশ করেছে এবং এগুলো কিছু কিছু আছে। সো সরকারের অন্তর্বর্তী সরকারের ইনিশিয়াল যে আগ্রহটা সেটা আমরা বলতে পারি যে মোটা দাগে ভালো ছিল এবং এই সুপারিশগুলো এসছে, এটা খুবই পজিটিভ যে আমরা একটা ফ্রেমওয়ার্ক পাচ্ছি যে এই জিনিসগুলো আমাদের করতে হবে। সো এটা ভালো, এবং সেখান থেকে ধরেন আমরা একজন নতুন কমিশনার চেয়ারম্যান পেলাম দুদকের, এবং আমরা যদি পত্রপত্রিকা এবং বিভিন্ন রিসার্চের রিপোর্টগুলো যদি দেখি, আমরা দেখি যে সেখানে বেশ কিছু হাই প্রোফাইল কেস ছিল যেগুলো তারা নিয়েছে, তারা এগুলোতে ইনভেস্টিগেট করেছে, এবং কম্পারেটিভলি আপনি দেখবেন যে ইনভেস্টিগেশনের হার আগের তুলনায় অনেক ফাস্ট এবং অনেক ভালো কাজ করছে, মানে দ্রুত হচ্ছে। এবং এটা ইন্ডিকেট করে কি? এটা ইন্ডিকেট করে যে আমি যদি চাই, আমার লিডারশিপ যদি ভালো থাকে, আমি কাজ করতে পারি, আমার কাজ করার সেই সক্ষমতা আছে। এবং আমি যদি আগের রেজিমগুলোর সাথে তুলনা করি, আমি দেখতে পাই যে এটার কম্পারেটিভলি রেট অনেক হাই, এবং বেশ কিছু কাজ তারা এগিয়েও নিয়েছে, এবং বেশ বড় বড় কেসও আছে এর মধ্যে। এবং এই যে তহিদ ভাই যেটা বললো যে বিদেশে টাকা ফ্রিজ করার কিছু করেছে, এবং হচ্ছে যে আইডেন্টিফাই করতে পেরেছে এই জায়গাগুলো প্রবলেম, এবং এই যেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এবং হচ্ছে গিয়ে আরও কিছু অর্গানাইজেশনের সাথে মিলে কিছু কাজ করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন দেখেছি। আবার হতাশার জায়গা হচ্ছে এটা যে মানুষ তো আসলে, আমাদের সাধারণ জনগণ যদি বলি, সাধারণ জনগণ আসলে দৃশ্যমান কিছু চায়। আমরা যেই কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনি পত্রপত্রিকা একটু দেখবেন, এটা সাধারণ মানুষের জন্য আসলে কতটুকু আসে কাজে সেটা নেই। সো মানে এনফোর্সমেন্ট, প্রিভেনশন যেটা, এবং হচ্ছে যে স্ট্রিট লেভেলে করাপশন যেটা ব্যুরোক্রেসি লাগাম ধরবে, বা হচ্ছে গিয়ে স্মল স্কেলের পেটি করাপশনগুলো রিডিউস করবে, এবং দুদক সেখানে সক্ষমতা দেখাবে, সেখানে আমরা দেখি যে কার্যত সাধারণ মানুষ হয়তো সরাসরিভাবে বেনিফিশিয়ারি হচ্ছে না। এটা লং টার্ম প্রসেস আমরা জানি, কিন্তু সরকারকে যদি উদ্যোগী হতে হয় এই ক্ষেত্রে পাবলিক পারসেপশন নিয়েও কাজ করতে হয়। জনগণ হিসেবে তো আমাদের জন্য বোঝা কঠিন যে এটা আসলে বিষয়টা কমপ্লেক্স, একটা বিচারিক প্রক্রিয়া আছে, তদন্ত আছে, আবার সেই তদন্ত প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়াকে যদি আমি সঠিকভাবে না করি তাহলে ওই ঝুঁকিটাও থেকে যাবে যে পরবর্তীতে এই বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে দুর্বলতা, ওই তদন্ত এবং বিচারিক দুর্বলতার কারণে একজন দুর্নীতিবাদ ছাড়া পেয়ে যেতে পারেন। তো সেই দিক থেকে চিন্তা করি যে সারা বিশ্বেই তো এই ধরনের বহু উদাহরণ আছে যে একটা শাসন আমলে একটি শাসক দল, একজন স্বৈরাচারী ব্যক্তি বা তার যে গোষ্ঠী যখন ক্ষমতা থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে চলে যায়, এবং নিঃসন্দেহে অনেক জায়গাতেই দুর্নীতির বিচার এবং এটা হয়, ইউজুয়ালি এই এক বছরের ভিতরে ওখানে যেই রকম আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে যেখানে সাকসেসফুল জায়গাগুলো আছে সেইখানে যে অগ্রগতি হয় তার সাথে যদি আমি তুলনা করি, আমি একটা ধারণা করছি, আপনি একটা বলেছেন যে আগের চাইতে বেশি হয়েছে, সময়ানুগভাবে আপনি একটা তুলনা করেছেন। আমি যদি আরেকটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করতে চাই, এইটাকে আপনি কিছুটা দেখতে পারেন কিনা যে না কিছু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেটা হয়েছিল 98 সালে একটা জাকার্তা প্রিন্সিপাল ছিল, পরবর্তীতে একটা কলম্বো প্ল্যান এসেছিল, এটা একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছিল যে আসলে বিশ্বব্যাপী দুদক মানে দুর্নীতি দমন কমিশনগুলো কিরকম হবে। তো ওইখানে বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল, যেমন তার সক্ষমতা, চেয়ারম্যান নিয়োগ, তারপর হচ্ছে সে কী কী কাজ করতে পারবে, এরকম অনেকগুলো ছিল। তো দুদকের ক্ষেত্রে যেটা এই 47টা যে আমাদের সুপারিশ করেছে সেখানেও এগুলোর কথা বলা আছে। তো ওই স্ট্যান্ডার্ডে দেখলে আমরা দেখি যে কম্পারেটিভলি এখনও বাংলাদেশ অনেক বিলো স্ট্যান্ডার্ডে আছে। সো ওইটার অনেক কিছু এখন অ্যাচিভ করা আছে, এবং সেটা সম্ভব হবে ওই যে কমিশন যে সুপারিশগুলো করেছে এর যদি কিছু কিছু বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমি ওই যে বললাম যে এক বছরের তুলনায় দুদক আমি বলবো যে একেবারে খারাপ না, বেশ ভালোই কাজ করছে, এবং এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র লিডারশিপের কারণে, উপরের দিক থেকে লিডারশিপের কারণে। কিন্তু এখানে আরেকটা বড় প্রবলেম হচ্ছে যেটা চ্যালেঞ্জের জায়গা, একটা তো বললাম যে প্রিভেনশন, যে জনগণ বুঝতে পারছে না, ব্যুরোক্রেসির বিষয়। আরেকটা বড় হচ্ছে যে দুদকের যে কাঠামোগত, যেটা হচ্ছে যে স্পেশালি স্ট্রিট লেভেলের যে অফিসিয়ালস যারা আছে, আইও যারা আছে, তো দেখা গেছে যে আমি কয়েকজন গবেষকের সাথে তদন্তকারী, আমি বেশ কয়েকজন গবেষকের সাথে কথা বলেছি যারা ইন্টারভিউ দেশি বিদেশে, এবং যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি সুফলতা পেতে চাই
তাহলে এইসব লেভেলে যে কারাপশনগুলো আছে, এখানে যে প্রসেসগুলো আছে, এইগুলোকে রিডিউস করতে, অর্থাৎ আপনার প্রিন্সিপাল এজেন্সি রিলেশনশিপ করতে হবে, অর্থাৎ যিনি টপ লেভেলে আছেন বা ডিস্ট্রিক্ট লেভেল যিনি হেড আছেন, তিনি তারা কি প্রপারলি কাজ করছে কিনা, তারা কি মানুষকে হয়রানি করছে কিনা, বা তাদের নাম ভাঙিয়ে অন্য কেউ এটার সুবিধা নিচ্ছে কিনা, সেই জিনিসগুলো ইনভেস্টিগেশন। সেগুলো দুটো যদি আমি হ্যাঁ মানে সহজ ভাষা আমার জন্য নেই, হ্যাঁ একটা আপনি দাবি করছেন যে দুদককে দিন শেষে যদি কার্যকরভাবে ফলাফল আনতে হয়, একটা এক্সপেকটেশন হলো যে তিনি পেশাদারিভাবে কাজ করবেন, আরটা হলো দুদক নিজেই দুর্নীতিতে জড়িয়ে যাবে না। হ্যাঁ, দুদক নিজেই দুর্নীতিতে যদি জড়িয়ে যায়, যেটা হচ্ছে অ্যাবিউজ করবে না, হ্যাঁ পাওয়ার আছে, সেটা বন্ধ হয়েছে কিনা, সেটা বন্ধ হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখছি যে এখনো কিন্তু ওই মাত্রায় বন্ধ হয়নি, ওটা কিন্তু মোরলেস কিছুটা আমরা দেখি। এইগুলো আমরা পুরো আলোচনাটা করব, একটা সাধারণ ধারণা পাওয়া গেছে, বিরতিতে যাচ্ছি, তারপর আলোচনা আবার ফিরবো। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছি যে 1 বছর হয়ে গেল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে কতখানি এগিয়েছি, সেই জায়গাটা কতখানি অগ্রগতি হলো, আরও কোন কোন জায়গায় আমাদের কাজ করতে হবে, সেই আলোচনা চলছে। আমাদের সাথে আবার যখন বিরতি শেষ হবে থাকবেন, আলোচনা শুনবেন। আগামীর বাংলাদেশ বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টক শো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিরতির আগে আমি একটু আলোচনা করছিলাম, আমি একটু মনে করিয়ে দিই দর্শকদের যে তিনি বলছিলেন কিছু আন্তর্জাতিক পরিমণ্ডলের কথা এবং সেটার স্ট্যান্ডার্ডের কথা। উনিও মনে করেন যে যে সুপারিশগুলো কমিশন থেকে এসছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, অগ্রগতি ওই পথের ক্ষেত্রে। কিন্তু দিন শেষে উনি দুটো বিষয় বলেছেন যেটা আমার নজর কেড়েছে। একটা হলো যে দুদককে দিন শেষে একটা পেশাদারি মনোভাবে কাজ করতে এবং সে নিজে যেন দুর্নীতির বাইরে থাকে, এটা একটা। আর দ্বিতীয় আরেকটা বলেছেন যে একেবারে ফিল্ড লেভেলে মানুষের প্রত্যেকটা দিনের জীবনের সাথে যে দুর্নীতির বিষয়গুলো আছে, কারণ বড় বড় অনেক দুর্নীতি আছে যেটা হয়তো মানুষকে গ্রাহক হিসেবে পরিষেবা নেওয়ার ক্ষেত্রে এভরিডে তাকে টাচ করে না, সেই জায়গাগুলোতে কাজ না করলে এটা মানুষের স্যাটিসফ্যাকশন আসবে না। এই দুটো জায়গাতে উনি বলেছেন। আপনারা নিয়মিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে এই বিষয়ে নিয়মিত ভিত্তিতে গবেষণা করেন, জরিপ করেন, খানা জরিপ হয়, তারা কি দেখেছেন। বাংলাদেশে আমি আরও একটা যে বিষয়ে নতুনভাবে এসছে সেটা হলো যে পরিসংখ্যান ব্যুরো একটা জরিপ করেছে সাম্প্রতিক সময়, সেইটাও আমাদের আছে, সেইখানে ওই বিষয়গুলো এসছে। একটা বড় ডিবেট আছে কোন প্রতিষ্ঠান, আমরা দেখেছিলাম যে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে বলেছেন যে আপনি তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ না, ওরা সম্প্রতি বলেছে যে ওই অফিস বেশি দুর্নীতিবাজ। কি বলবেন আপনার মতামত? আমরা যেমন দেখছি যে অনেক মামলা হচ্ছে, অনেক বড় বড় বিগ ফিশ মামলা আমরা দেখতে পাচ্ছি, যেমন রুই কাতলার মামলা আমরা দেখতে পাচ্ছি। আসলে কতটা ফাইনালি এনারা আইনি প্রক্রিয়ায় তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো সেটা অন্য আলোচনা। কিন্তু আমি একই সাথে কিন্তু আরেকটা সিনড্রোম দেখতে পাচ্ছি, যে সিনড্রোমটা আমরা প্রত্যেকবার ক্ষমতার পালা বদলে দেখতে পাই। যেমন গত 15 বছরে যাদের নামে মামলা হয়েছিল, দুর্নীতির মামলা হয়েছিল, সেই সব মামলা কিন্তু আমরা একের পর এক খালাস দেখতে পাচ্ছি। এখন তার মানে কি? তার মানে এই মামলাগুলো কি আসলে কোনো মেরিট ছিল না, নাকি ক্ষমতার? তাহলে তো আমি আগের প্র্যাকটিসেই ফেরত যাচ্ছি। না, একটা হলো মেরিট ছিল না, মানে এটা হয়রানির ক্ষেত্রে হয়রানি হয়েছিল।
এখন এই নাকি আরেকটা বিষয় আছে সোহাইরানির জন্য করা হয়েছিল কিনা, হ্যাঁ। মানে অর্থাৎ এটা তো সত্যি যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে এবং দুদক তার মধ্যে একটা নিপীড়নমূলক ভাবে এবং এটাকে যে বিরোধী কণ্ঠকে থামানোর জন্য এইটা খুবই স্ট্রং অভিযোগ আছে। এটা একটা আমি কিন্তু বলবো যে প্রমাণ আছে, এটা কিন্তু সুইপিং অভিযোগ না। সেকেন্ড যেটা বলছি, আর একটা বিষয় হলো যে এটার ভিতরে পেশাদারিত্বের যে বিষয়টা আছে এইটাও থাকতে পারে, যে মামলাগুলো যখন করা হয়েছে ওখানে খুব যথেষ্ট পেশাদারিত্ব নাই, কারণ তখন দক্ষতার কোনো দামও ছিল না, এবং ফলে গিয়ে এখন যদি প্রভাবমুক্তভাবে বিচার প্রক্রিয়া হয় তাহলে সেই মামলায় খালাস হয়ে যাচ্ছে। এখন এই গল্প কিন্তু আমরা ধরেন যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন 2008-এ ক্ষমতায় আসছে তখন কিন্তু তাদের কোনো নেতাকর্মীর বা তাদের কোনো স্টলওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা একই রকম দেখেছি, তাদেরকে মামলাগুলো অটোমেটিক্যালি খালাস হয়ে গেছে, কিন্তু বিরোধী দল মানে যারা বিরোধী দলে ছিল তাদেরটা হয়ে গেছে। এখন যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন বা আসবেন বা যারা মনে করছেন যে সামনে ক্ষমতায় তারা বড় স্টেক নেবেন, তাদের মামলাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কোর্ট থেকে খালাস হয়ে যাচ্ছে। এইটা যদি আমার ইস্যু হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন যদি সে অ্যাক্টিভলি এবং সে যদি সত্যিকারভাবে এই মামলাটা যদি সে ওন করে, সেই মামলাটা যদি দুর্নীতির মামলা হয়, তাহলে সেই মামলাটা সে কেন প্রোটেস্ট করছে না? এই যে খালাস হয়ে যাচ্ছে সে কেন সেখানে, রাষ্ট্র কেন সেখানে আপিল করছে না? এক। দ্বিতীয় কথা হচ্ছে এই সিনড্রোমটা ভালো সিনড্রোম না। এখন আমি যদি বলি যে এখন যারা এই ক্ষমতার পালাবদল যদি আরো কিছুদিন পরে আরেকটা আসে তারাও একই ঘটনা ঘটাবে, তাহলে আমার কথা হচ্ছে যে এই জায়গাটা আমরা বন্ধ করতে হবে। আপনি এই কারণে বলছেন যে এইটা ইন্ডিকেশন হিসেবে, মানে একটা মানে যদি এটা সত্যিকার ভাবে সঠিক বিচার কার্যের ভিতর দিয়েও সঠিক জায়গাটাই আসে, তারপরে এটা একটা তাও রাতারাতি এত মামলা খালাস হওয়ার কথা না, পারসেপশন একটা তৈরি হবে যে তার মানে আসলে আমরা স্বাধীন দুদক বা স্বাধীন বিচার ব্যবস্থা দেখি না, সো এই কনফিডেন্সটা আসবে না, এইটা আপনি মনে করছেন কিনা? সুতরাং এটা টেকনিক্যাল জায়গার থেকে এটার ভিতরে রাজনীতিও আছে। আমি দ্বিতীয় আপনার বিষয়টা আলোচনা করবো, ছোট করে এই বিষয়ের উপরে আমি একটু রিফ্লেকশন যাচ্ছি। রাজনীতির যদি কথা বলি তাহলে হচ্ছে যে এটা দুদকে সবসময় একটা পলিটিক্যাল পারপাসে ইউজ করা হয়েছে। এটা যে কোনো অপোজিশন যখন আসে ক্ষমতায় আসে, ক্ষমতার পালা বদলে তখন তাদের এগেইনস্টে যারা ক্ষমতাহীন থাকে তাদের বিরুদ্ধে মামলা, এবং দুদক অ্যাজ এ টুল, টুল হিসেবে ব্যবহার হচ্ছে এবং সবসময় আসছে। এবং সেই ট্রেন্ডটা যেটা তৌহিদ ভাই পয়েন্ট আউট করেছে, এটা রাইটলি পয়েন্ট আউট করেছে, এবং সেটা কিন্তু এখন হচ্ছে দেখেন যে আপনি দেখবেন যে যখন হচ্ছে গিয়ে ব্যুরো অফ অ্যান্টি কারাপশন ছিল এবং ব্যুরো অফ অ্যান্টি কারাপশন থেকে এটাকে কমিশন করার সময় এখানে কিন্তু একটা রাজনীতি ছিল। রাজনীতিটা হচ্ছে ওখানে 20,000 পেন্ডিং মামলা ছিল, এবং এই 20,000 পেন্ডিং মামলা যখন কমিশন করলো ওই সব মামলা চাপা পড়ে গেল, এবং এখানে অনেক হাই প্রোফাইল কেসের মামলা ছিল। তখন তৎকালীন সরকার ছিল বিএনপির অনেক হাই প্রোফাইল নেতা কর্মীদের মামলাগুলো সব চাপা পড়ে গেল, নতুন করে হচ্ছে ক্ষমতা পাওয়া, নতুন করে মামলা হলো। সো এখনও তাই হচ্ছে, এবং এটা এই যে এই বৃত্ত থেকে যদি দুদক বেরিয়ে না আসতে পারে, জনগণের যে পারসেপশন, এই কনফিডেন্স, পাবলিক কনফিডেন্স একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি, কারণ মানে যে সংস্থার কথা আমরা বলছি সেখানে দুদক যে স্বাধীন এবং স্বাধীন পেশাদারি, এইটা খুবই ইম্পর্টেন্ট, আপনি সেটার কথা বলছেন। এবং একই সাথে আরেকটা জিনিস এটা হচ্ছে যে যেটা খুবই ইম্পর্টেন্ট, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন হচ্ছে আপনার সবকিছু ওপেন, এখনকার ইয়াংরা অনেক হচ্ছে গিয়ে অনেক কিছুর খোঁজ খবর রাখে, পলিটিক্স এবং তারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করে, এবং এটা যদি আপনি যদি একই বৃত্ততে থাকেন তাহলে কিন্তু এটার পেশাদারি জায়গার ভিতরেও আছে। আমি দ্বিতীয় ইস্যুটা বলি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে পেটি করাপশন বা করাপশনের যে আমাদের করাপশন কি কমে গেছে? কমেনি। একজন সাবেক সচিব সরকারের প্রশাসন শুধু না, সরকারি ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে, গভর্নমেন্টের উপদেষ্টাদের সম্পর্কে যে ভাষায় কথা বলেছেন, অভিযোগ এনেছেন, আমরা কিন্তু দেখেছি এই সরকারের আমলেই কোনো তাদের পিএসদের ব্যাপারে বেশ কিছু অভিযোগ এসেছে। এখন অভিযোগ এসছে কিন্তু আমরা সেগুলোকে আমরা দেখেছি অভিযোগের পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে সরিয়ে দেওয়ার কথা না। সরকারি কর্মকর্তা হিসেবে তাকে কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে আসার কথা, নিয়ে আসার কথা। মামলা এবং আপনার বিচারিক প্রক্রিয়া, ধরেন শুরু হবে। আমার কথা হচ্ছে যে এই মানে আমরা দেখতে পাচ্ছি কি হয়, সরকারি কর্মকর্তাদের যখনই কোনো অভিযোগ আসে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এটা প্রাথমিক পদক্ষেপ। হ্যাঁ, কিন্তু তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপগুলো আসলে খুব বেশি দেখা যায় না। আমি এই যে সেই প্রাথমিক পদক্ষেপে যে কোনো বিষয়, এটা আমি একটি দুটি মামলার ক্ষেত্রে না, প্রাথমিক পদক্ষেপের পরে যেটা আমরা হচ্ছে, অনেকগুলো মামলা হয়েছে, আপনারা দুজনেই প্রশংসা করেছেন যে 1 বছর অগ্রগতির জায়গায় হয়েছে। প্রাথমিকের পরে এই এগিয়ে নেওয়াটার ক্ষেত্রে দেখেন কিনা, কারণ আমরা বিরতিতে যাব, খুব ছোট করে যদি আপনার এটা একটু বলেন। প্রাথমিকের পরে কারণ ওই স্টেজটা খুবই ভালো, আমরা আগেও দেখেছি দৃশ্যমান অগ্রগতি খুবই কম। এখানে আবার একটা নেক্সাস কাজ করে, এখানে ওই যে আইনজীবীদের একটা নেক্সাস কাজ করে। অনেক সময় দেখা যাচ্ছে মামলাগুলো লিঙ্গারিং করলে এখানে, বা আবার হচ্ছে গিয়ে বিভিন্নভাবে এটাকে ম্যানিপুলেট করার সুযোগ থাকে, যেটা দেখা যাচ্ছে যে নিউজগুলো বন্ধ করা বা ফ্লো ইনফরমেশনগুলো বন্ধ করে দেওয়া। তো দেখা যাচ্ছে যে এগুলো জনগণের কাছে মানে ফ্রিকুয়েন্টলি নিউজগুলো আসে না। তো যার কারণে এগুলো একটা সময় নিউজের হাইপ থাকলে এটা কিছুদিন থাকে, তারপর এটা আবার বন্ধ হয়ে যায়, এবং সেটা আমরা এটা থেকে দূরে সরে নতুন ইস্যু তৈরি। আপনার থেকে কিউ নেই, তাহলে আমি বলবো যে এই বিষয়গুলোকে নিয়মিত ভিত্তিতে পর্যবেক্ষণের রাখাটার একটা বিষয় আছে, সেইটা করছেন কিনা। টিআইবি যেহেতু দুর্নীতি বিষয়ে অনেক কাজ করেন, আপনাদের উদ্যোগ আছে কিনা এটাও জানতে চাবো। একটা বিরতিতে যাই, তারপরে ফিরছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকের অনুষ্ঠানে দুর্নীতি বিষয়ে গত 1 বছরের যে অগ্রগতি, তার পর্যবেক্ষণ করছিলাম, এবং সেই জায়গাতে আমাদের বেশ কিছু বিষয় আমরা বলেছি, এবং তারই সুপারিশগুলো আমরা শুনবো। বিরতির পর আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির দমনের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ হয়েছে, কি ধরনের এখানে ক্ষেত্রে আমাদের প্রোগ্রেস হয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করছি। আপনি কি মনে করেন যে এই যে ঐকমত্য কমিশনের যেই কার্যক্রম হলো, যেই বিষয়গুলো ঐকমত্যে প্রথম রাজনৈতিক দলগুলো এসে গেছে, সেগুলোর বাস্তবায়নটা খুব দ্রুত করে ফেলা যেত, একেবারে সনদ সাইন না করা পর্যন্ত? দুর্নীতি দমন কমিশনের যেহেতু বললেন যে বড় আকারে এইটা করেছেন, এবং এইটা ধরনের পদক্ষেপগুলো নিলে প্রতিরোধের ক্ষেত্রে, বিচারিক ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক উন্নতির ক্ষেত্রে, পেশাদারিত্বের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে আমরা অগ্রগতি করতে পারতাম। এইটাই কি আমরা একটু সুযোগ হারালাম? এবং এইটা কি মানে পদক্ষেপ নেওয়া আগে, আপনি ধরুন 6 মাস আগে যদি এটা সবাই এগ্রি করে যেত, যেহেতু গিয়েছে বলছেন আপনারা, তো এইটাকে তো আমরা মেনে নিয়ে এটা বাস্তবায়ন করে ফেলতে পারি। না, এখনো কিন্তু সুযোগ আছে। সুযোগ যে চলে গেছে তা না। 6 মাস তো পিছিয়ে গেলাম আমরা, 6 মাস পিছিয়ে এলাম। এখন এটা কি স্বীকার করেন? জাস্ট প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে যে সংস্কার কমিশনটি হয়েছে, তারা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার করে বলা আছে কোন বিষয়গুলো আশু ভিত্তিতে সরকার নিজেই করে ফেলতে পারবে। তার জন্য সংবিধানের কাছেও যাওয়ার দরকার নাই, তার জন্য পলিটিক্যাল পার্টির কাছে যাওয়ার দরকার নেই। না, শুনেন, আমি যেটা বলছি, আপনি মনে করছেন যে যেহেতু এটা দুইভাবে দেখতে পারেন। একটা হলো যে সংস্কার কমিশন বলেছে, এটার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, সরকার দায়িত্ব নিয়ে করে ফেলতে পারে।
আর একটা হলো সরকার মনে করতে পারে যে এই বিষয়গুলো সে করে ফেলতে পারে, এটার কোনো আইনি জটিলতা নাই। পরিবর্তন নাই, সংবিধান পরিবর্তন করতে হবে না। কিন্তু উনি ভাবলেন যে এটার আমরা সরকারি পক্ষ থেকে যে রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যমত্যর বিষয়ে পাঠানো হয়েছে তার ভিতরে আমরা দিলাম। তো ওটা তো দেয়া হলো, ওখানে একমত হয়েছেন, একমতের পরে এটাকে মানে বাস্তবায়ন না করে এটাকে ওই ঐক্যমত্য কমিশনের সার্বিক প্যাকেজ যেখানে অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে এর ভিতরে ধরে রাখার কোনো কৌশলগত কারণ আপনারা জানেন কিনা? না, এখানে কৌশলগত কোনো ইস্যু নাই। এটা নিয়ে কিন্তু কমিশনগুলো যারা আছেন তারা কিন্তু বারবার সরকারের সাথে যখন তারা কথা বলেছেন, আমি যতটুকু জানি তারা কিন্তু তুলেছেন যে বিষয়গুলো প্রসিডিউরাল সেগুলো কিন্তু সরকার অর্ডার করে, মানে অফিস অর্ডার করেই সেটা করতে পারে। এখন হচ্ছে সরকারের ঐকান্তিক ইচ্ছা আছে কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে ইন্টারনাল রেসিস্টেন্স। বেশি আপনি যে যুক্তিগুলো দিলেন এই যুক্তিগুলোই তাদের সামনে সবসময় চলে আসে, কিন্তু স্বচ্ছতার ইস্যুটা ওইভাবে আসে না। এখন এইখানে কিন্তু জিনিস আটকে যায়। আমার অনুষ্ঠান তো শেষের দিকে আসছে, আমি জানি। আমি যদি একটু সেটা হচ্ছে যে ওই কমিশন কিন্তু 3 ধরনের সুপারিশ বলে, একটা স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। যেগুলো স্বল্পমেয়াদী আছে সেগুলো কিন্তু কমিশন এই যে দুদক কিন্তু চাইলে করতে পারতো। না, আমি আপনাকে দেখেন, আপনারা যেটা বলছেন যে চাইলে করতে পারতো, আমি যদি ধরেও নেই যে এটা করার আগে কমিশনের সুপারিশের অর্থই হলো যে এটাকে করতে হবে, তা নাও হতে পারে। হ্যাঁ, কারণ অন্যান্য কমিশনও তো এই ধরনের অনেক কিছু দিয়েছেন যেটা করতে পারতো, হয়তো এটা সরকারি রাজনৈতিক দল মানবে না। কারণ আমরা এইটাও চিন্তা করে আলোচনায় এসছে যে রাজনৈতিক একটা যদি ওনারশিপ নিয়ে আপনি করেন এটা টেকসই হবে। তহিদুল ইসলাম বলছেন যে এই বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য জানিয়েছে, সুতরাং এখন আর বাধা নেওয়ার ক্ষেত্রে ওই ঠিক টেকনিক্যাল কোনো আর চ্যালেঞ্জও নাই, ভবিষ্যতে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ। তো সেইটার ক্ষেত্রে বাস্তবায়নের না গিয়ে বা এটাকে উন্মুক্তভাবে করে যে আমার এই কটা হবে 47টার ভিতরে 3টি ছাড়া বাকি 44টায় ঐক্যমত্য আছে। আমরা দুর্নীতি দমন কমিশনের সংস্কারের ক্ষেত্রে এই পদক্ষেপগুলো নিয়ে নেই। এটা চাইলে আগেও করতে পারতো এবং এটা আমার মনে ফেলা যায় কিনা, আমি এটা কেন আমি বলি আগে করতে পারতো, কারণ হচ্ছে যে তখন একটা যে হাইপ ছিল এবং আমি যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যে এই দুর্নীতি দমন এই কমিশনের যে এরা কিন্তু সবার আগে রিপোর্ট দিচ্ছিল সবচেয়ে প্রথম দিকের গুলো যে কয়টা শ্বেতপত্র একই সময় এবং ওই সময় যদি করতে পারতো এবং অনেক কিছু চাইলে করতে পারতো। এবং আমি ডক্টর ইফতেখার স্যারের সাথে কথা বলেছিলাম, যিনি প্রধান ছিল, তিনি বলেছেন যে আমরা জানি যে হয়তো বা 47টা সরকার নিবে না বা করবে না, এর মধ্যে যদি হাফও হয় এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমি তো মনে করি উনার এক্সপেকটেশন থেকে ভালো হয়েছে, কারণ উনার 44টা হাফ কেন, উনি 90% গভর্নমেন্ট নিয়েছে উনার 90% এর সকল রাজনৈতিক দল ঐক্যমত্য করে। হ্যাঁ, উনার এক্সপেকটেশন ছিল হলো 50%। হ্যাঁ, 90% তে 50%, তবে ইমপ্লিমেন্টেশন মানে এটা কার্যকারিতা এটা একেবারে বাস্তবায়ন হবে। সো এখন আমি বলছি যে রাজনৈতিক দল ঐক্যমত্য করলে তো আর এখানে কোনো বাধা নাই, এটা করে ফেলতে পারে। এটা তো পলিটিক্যাল উইলের উপর ডিপেন্ড করছে, যে পার্টি ইন পাওয়ার অথবা যিনি ক্ষমতায় আছেন তিনি চাচ্ছেন কিনা, কতটুকু চাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করছে। এইটার বাস্তবায়ন যদি হয় এবং সত্যি যদি একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়, তাহলে মানে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় সাফল্য হবে কিনা। আমাদের রাজনৈতিক নেতৃত্ব কিন্তু দুর্নীতি যাই হয়েছে এটা কিন্তু নিজে নিজে হয় নাই। সো এটার সাথে যে বেজ মানে সহায়ক ভূমিকা যারা নিয়েছেন তারা হচ্ছে আমাদের সিভিল প্রশাসন এবং সাথে বেসরকারি খাতও এটাতে ব্যক্তিও আছে। এটা তো নিশ্চয়ই ঘুষ তো কেউ দেয়, সে বাধ্য হয়ে দেয়। এখন এই যে সাইকেল তৈরি হয়েছে আমাদের, এই সাইকেল ভাঙার ক্ষেত্রে ইন্টারনাল রেসিস্টেন্সটা যদি আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি দেন আসলে দুর্নীতি কমানো সম্ভব হবে, ঘুষের পরিমাণ কমানো সম্ভব হবে এবং আমরা যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট দেখতে চাই সেই গভর্নমেন্ট দেখা সম্ভব হবে। আমি দেখছি যে রাজনৈতিক ঐক্যমত্য আছে, কমিশন মানে সুপারিশ দিয়েছে, সেই ব্যাপারে অনেক কমিশনের ব্যাপারে অনেক ধরনের মতবিরোধ হয়েছে, এটাতে হয় নাই রাজনৈতিক দলের ভেতরে দলের বাইরে। অধ্যাপক সাকিব, আপনি কি মনে করেন কিনা যে এইটার তারপরেও কোনো চ্যালেঞ্জ থাকবে? যেটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে যে প্রশাসনিক সংস্কার, যদিও সংস্কারে অনেক বাধা আসছে এবং এই যে গভর্নমেন্টের যে এই উদ্যোগটা প্রশাসনিক সংস্কারের যে উদ্যোগটা এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কারণ এটার সাথে এটা একেবারে অ্যালাইন করে এবং হচ্ছে যে এটা এবং ওই প্রশাসনিক সংস্কারটা বাস্তবায়ন হওয়াটা খুবই দরকার।
ওটা যদি বাস্তবায়ন হয় দেখা যাবে এটার ইফেক্টটা এখানে পড়বে। যেমন হচ্ছে যে এই আলোচনায় কিন্তু জনপ্রশাসন সংস্কার কিন্তু পুরোপুরি সাইডলাইন। সেটা তো থাকতে পারে, কিন্তু আমি এখনো আপনি হয় সাইডলাইন বলতে পারেন অথবা এখনো হয়তো জায়গা মানে এখনো জায়গা করে নিতে পারে নাই। আমি এই জন্য হোপফুল যে অ্যাটলিস্ট জনপ্রশাসন সংস্কারের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংস্কারের একটা রূপরেখা আমরা দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট এটা তো ভালো, সেজন্য আমি হোপফুল। কিন্তু সেখানে কি আপনি আমি তো যেহেতু আমরা জনগণ জানি না যে ওখানে ঐক্যমত্য হয়েছে কিনা, আপনি কি মনে করেন? না, কিন্তু আমি যতটুকু জানি যে জনপ্রশাসনের যে সংস্কার এটি কিন্তু এই যে আলোচনা, পলিটিক্যাল যে স্টেক হোল্ডারদের সাথে যে আলোচনা, সেই আলোচনায় এই জনপ্রশাসন সংস্কারের যত আলোচনা এগুলো কিন্তু সাইডলাইন করা বলা হচ্ছে। সেটা তো এই কারণে হতে পারে যে দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে তো আলোচনা আমি দেখি নাই খুব একটা। না, কিন্তু দুর্নীতি দমন সংস্কারের বিষয়টি আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু পলিটিক্যাল পার্টি আলাদা করে বলেছে যে তাদের কোন কোন জায়গায় কোন কোন বিষয়ে আপত্তি আছে। সেটা তো প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে না, কিন্তু ওখানে কিন্তু আলোচনার ক্ষেত্রেই বলা হয়েছিল যে এই আলোচনায় জনপ্রশাসন সংস্কারটা থাকবে না। আচ্ছা, সো সেইটাও একটা গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে এটা অ্যালাইন করে যে জায়গাগুলো আপনি বলছেন যে ঐক্যমত্য হয়নি, বিশেষ করে কমিশনকে একটি সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ ছিল, সেইটাও সংবিধান সংস্কারের বিষয় আছে, সুতরাং সেইটা হয়তো আমাদের যায়নি। সার্বিকভাবে আমি একদম শেষ করব, দুজনের কাছ থেকে 1-2 মিনিট করে শুনতে চাবো যে আপনাদের যে সুপারিশ এখন যদি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, এই ক্ষেত্রে মানে যদি একটি বা দুটি সুপারিশ আপনি বলতে চান, অধ্যাপক সাকিব, আগে আপনাকে বলি যে আপনার কি সুপারিশ থাকবে যেখানে এই জায়গাটায় একটা বড় সাফল্য নিতে পারে? ইমিডিয়েট যেটা করা দরকার সেটা হচ্ছে যে এই দুদকে যে মানে প্রশাসনিক যে হস্তক্ষেপটা আছে, যেমন সচিব নিয়োগ বা এবং এই যে ডেপুটেশনে সরকারি কর্মকর্তারা আসে, আমার মনে হয় এটা বন্ধ করা উচিত। অর্থাৎ দুদকের যারা কর্মকর্তা আছে তারা এটাকে ওন করে, তাদের যে প্রমোশনগুলো আছে, একটা প্রশাসনিক নিতে বলছেন। আমি একই রকম একটা সুপারিশ, কারণ আমার অনুষ্ঠানের একদম সময় শেষ হয়ে যাচ্ছে। আমি একটা খুব দ্রুত একটা আইন চাই, সেই যে আইনটার কথা সুপারিশে আছে সেটা হচ্ছে বেনিফিশিয়াল ওনারশিপ অ্যাক্ট। যে এই একটি কোম্পানির, যে কোনো কোম্পানির, এটির আসলে সত্যিকারের মালিকানা কার, এটি পাবলিক ডোমেইনে থাকতে হবে। আমি দর্শকদের জন্য বলছি যে কেন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সুবিধাটার অংশ হিসেবে আমরা জানতে পেরেছি যে রাজ্যে যে আমাদের দেশ থেকে রাজনৈতিক পরিবারের মাধ্যমে টাকা নিয়ে যাওয়া হয়েছে, ওই সম্পদের হিসাবটা যেহেতু ছিল, আমরা জানতে পেরেছি যে একজন সাবেক মন্ত্রী কিভাবে সেখানে হয়তো শতখানেক বাড়িকে 260টা বাড়ি কিনে ফেলেছেন। ধন্যবাদ। তো এই ধরনের যে স্বচ্ছতার যেই জায়গাগুলো, এগুলো দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা কাজ করে এবং অনেক ক্ষেত্রে এই ধরনের তথ্য উপাত্ত যদি দুর্নীতি হয়ে থাকে সেটাকেও উন্মুক্ত করার ক্ষেত্রে এবং সেগুলোর বিচারের ক্ষেত্রেও এটা বড় সহায়ক ভূমিকা রাখে। দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করছি। দুর্নীতি নিঃসন্দেহে বাংলাদেশের উন্নয়নের জন্য একটি চ্যালেঞ্জ এবং সার্বিকভাবেই আমাদের যেই ধরনের সংস্কারের জায়গাগুলো আছে তার অন্যতম প্রধান জায়গা, এবং যে কমিশন রিপোর্ট আছে সেটা খুব দ্রুত বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে একটা বড় সাফল্য এই ক্ষেত্রে আসবে, এই আশা রেখে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন সময় এই বিষয়ে আমাদের যে পর্যবেক্ষণ আলোচনা এটা অব্যাহত রাখার আশা করব এবং জানতে চাইব প্রতি সপ্তাহে কেমন আছে অর্থনীতি।